এই মঞ্চে গদ্দার মিটিং করেছে, আজকেও মিটিং হচ্ছে। গদ্দারের মিটিং এর ছবি দেখেছেন, আর আজকের মিটিং এর ছবি দেখুন। এই যে হাজার হাজার মানুষ এই মঞ্চে এসে বুঝিয়ে দিয়েছে গদ্দার এই মাটিটাকে পাপ করে দিয়ে গেছিল, পাপের ভাগী করে দিয়ে গেছিল। আপনারা এসে পায়ের ধুলো দিয়ে মাটিটাকে পবিত্র করে দিয়েছেন আরো একবার। কে শুভেন্দুটা? কে শুভেন্দু? তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিলে দিলে তার আর 5টা নেতাকে তৈরি করেছিল, সেরকমই একজন ছিল শুভেন্দু। মমতা ব্যানার্জি মায়ের মতো, মায়েরা যেমন সন্তানদের বিশ্বাস করে, মমতা ব্যানার্জিও শুভেন্দুকে বিশ্বাস করেছিল। শুভেন্দুকে এইটুকু থেকে আস্তে আস্তে বড় করলো, এমপি করলো, মন্ত্রী করলো, ওর বাবাকে এমপি করলো, ওর ভাইকে এমপি করলো, ওর আরেক ভাইকে চেয়ারম্যান করলো, আরেক ভাইয়ের বউকে কাউন্সিলর করলো। শুভেন্দু আস্তে আস্তে 35টা পদের অধিকারী হলো। কিন্তু এই করতে করতে আমরা দেখলাম যে শুভেন্দু শুধু 35টা পদের অধিকারী হয়নি, নামে বেনামে ওর নাকি 30টা ট্রলার চলে দীঘার সমুদ্রে। আমরা জানতে পারলাম দীঘাতে নাকি নামে বেনামে ওর হোটেল। আমরা জানতে পারলাম মুর্শিদাবাদ থেকে উত্তর দিনাজপুর পার্টি যেখানেই শুভেন্দুকে দায়িত্ব দিয়েছিল সেখান থেকেই নাকি শুভেন্দু চুরি করা শুরু করেছে। যখনই তৃণমূল খবর পেল, তৃণমূল বলল শুভেন্দু তোমাকে আমরা আর অবজারভার রাখবো না ওই জেলাগুলোতে। সাথে সাথে শুভেন্দু খেপে গেল। অমিত শাহ ফোন করলো শুভেন্দুকে, বলে এই शुभेंदु भाई तेरे नाम पे सारदा का FIR है ना? शुभेंदु बोलो हाँ अमित शाह जी है। तो बीजेपी में आ वरना जेल में जा, क्या करेगा? शुभेंदु बोलो बीजेपी में नहीं जाएंगे तो जेल में जाना पड़ेगा। अमित शाह बोलो हाँ जाना पड़ेगा। शुभेंदु बोलो अमित शाह जी फिर हम बीजेपी में जाएंगे। বলে তারপরে অমিত শাহ ঠ্যাং ধরে লুটোপুটি খেয়ে বেটা বিজেপিতে যোগ দিল শুধু সিবিআই থেকে বাঁচার জন্য। আর সেইখানে মঞ্চে এসে দাঁড়িয়ে চোর চোর করে চিৎকার করে গেছে। এই শুভেন্দু যখন চোর চোর করে চেঁচায় না মায়েরা দাদারা, আমার কার কথা মনে পড়ে জানেন? বাসের পকেট মারদের কথা। বাসের পকেট মাররা কি করে? ওরাই পকেট মারে, মানি ব্যাগ তুলে নেয়, তুলে নিজেই চেঁচায় চোর 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 করে। কেন? লোকে যেন ওকে সন্দেহ না করে। কি ভাববে লোকে? যে দূর এ পকেট মার, এই তো চোর চোর করে চেঁচাচ্ছে, আর যাই হোক এ চোর হবে না। শুভেন্দু হচ্ছে ওই বাসের পকেট মার, ওই চোর চোর করে চেঁচাচ্ছে, ওই বেটা আসল পকেট মার, ওই আসল চোর। বাংলার মাটিতে সবচেয়ে বড় চোর ও। আর বিজেপি এমন একটা পার্টি, আগে আমাদের মা ঠাকুমারা বলতো বাবু বাথরুম থেকে বেরিয়েছো শীতকাল, এখন ঠাকুর ঘরে যেও না। আমরা বলতাম যে চান করতে পারবো না ঠাকুমা শীতকালে। বলে দাঁড়াও তাহলে একটা কাজ করি, একটু গঙ্গার জল নিয়ে ছিটিয়ে দিই, শুদ্ধ হয়ে যাবে। আগে আমরা মা ঠাকুমারা আমাদের বলতো গঙ্গার জল ছেটালে শরীর শুদ্ধ হয়ে যায়। এখন বিজেপি আসার পর দেখেছি পদ্ম ফুল ছেটালে শুদ্ধ হয়ে যায়। যত চোর ছেঁচোর ডাকাত পদ্ম ফুল ছেড়েছে সাধু হয়ে যাচ্ছে। কি রে ভাই, কি করে হচ্ছে? শুভেন্দু চোর, বিজেপি বলতো, যোগ দিল বিজেপিতে, হয়ে গেল সাধু। আসামে জানেন একজন কংগ্রেসের নেতা ছিল, তার নাম ছিল হেমন্ত বিশ্ব শর্মা। এই লোকটার বিরুদ্ধে বিজেপি তার বাড়ির সামনে ধর্ণা করেছিল। কি বলে? বলে আসাম কা সবচেয়ে বড় চোর হেমন্ত বিশ্ব শর্মা। বিজেপি কাহা থা? বিজেপি বলেছিল। হঠাৎ একদিন হেমন্ত বিশ্ব শর্মা ঘুম থেকে উঠলো শুভেন্দুর মতো, বলে আমিও বিজেপিতে যাবো। বলে হেমন্ত বিজেপিতে গেল। তারপরে কি হলো জানেন মায়েরা? বিজেপি যার বাড়ির সামনে ধর্ণা করেছিল আসাম কা সবচেয়ে বড় চোর বলে, সেই হেমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী করে দিল। আর তার 5 বছর পর কি করলো জানেন? এই হেমন্ত বিশ্ব শর্মা আজকে আসামে বিজেপির মুখ্যমন্ত্রী। তাহলে বাংলায় যাকে চোর বলেছিল তাকে কি করলো? বিরোধী দলনেতা। আসামে যাকে চোর বলেছিল তাকে কি করলো? মুখ্যমন্ত্রী। এইভাবেই বিভিন্ন নেতা তাদের সবাইকে গালাগাল করেছে, যেই তারা বিজেপিতে যোগ দিয়েছে তারা ভালো হয়ে গেছে। আমি মায়েরা দাদারা বেশি এখানে রাজনৈতিক বড় বড় জ্ঞান দেব না, শুধু আপনাদের বলবো রাত্রিবেলা ঘুমানোর আগে মায়েরা দাদারা একটু নিজের মনের দিকে তাকান, নিজেকে আমার হয়ে 3টে প্রশ্ন করুন। কি প্রশ্ন মায়েরা দাদারা? খুব কঠিন প্রশ্ন নয়, ছোট ছোট কটা প্রশ্ন। আমার বিশ্বাস এখানেও হয়তো এরকম 2-4 জন মানুষ আছেন যারা 2019 বা 21-এ পদ্ম ফুলের বোতামটা টিপেছিলেন। আমার বিশ্বাস। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনার ডান হাত ধরুন মমতা ব্যানার্জি, আপনার বাঁ হাত হচ্ছে নরেন্দ্র মোদী। আমি মায়েরা আপনাদের জিজ্ঞেস করতে চাই,
আপনারা দুটো হাত বার করুন, ডান হাত মমতা ব্যানার্জি, বাঁ হাত নরেন্দ্র মোদী। আমি আপনাদেরকে বলছি মায়েরা দাদারা, আচ্ছা মমতা ব্যানার্জি, একটা করে কাজের নাম বলবো, একটা করে আঙুল আপনি মুড়িয়ে দেবেন। আচ্ছা মায়েরা, মমতা ব্যানার্জি কি ফ্রি রেশন দিচ্ছেন? হ্যাঁ কি না জোরে বলুন। দাদারা দিচ্ছে ফ্রি রেশন? আচ্ছা দিদি দিচ্ছে, একটা আঙুল ডান হাতে মুড়িয়ে দিন। আচ্ছা মায়েরা দাদারা, এবার নরেন্দ্র মোদীরটায় আসুন। নরেন্দ্র মোদীর 15 লাখ টাকা পেয়েছেন? না, তাহলে নরেন্দ্র মোদীর কোনো আঙুল মোড়ানো গেল না। আবার মমতা ব্যানার্জিতে আসুন। আচ্ছা মায়েরা দাদারা, দিদি স্বাস্থ্য সাথীর কার্ড দিয়েছে, পেয়েছেন? জোরে বলুন পেয়েছেন? তাহলে আরেকটা আঙুল মুড়িয়ে গেল। এবার নরেন্দ্র মোদীরটায় আসুন। মায়েরা দাদারা, নরেন্দ্র মোদী কি গ্যাসের দাম 200 টাকা করে দিয়েছে? করেনি, তাহলে নরেন্দ্র মোদীর আঙুল মোড়ানো গেল না। এবার চলে আসুন মমতা ব্যানার্জিতে। আচ্ছা মায়েরা দাদারা, মমতা ব্যানার্জি কি আপনার ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে মিড ডে মিল দিচ্ছেন? জোরে বলুন হ্যাঁ কি না? হ্যাঁ, আরেকটা আঙুল মমতা ব্যানার্জির মুড়িয়ে গেল। এবার নরেন্দ্র মোদীরটা আসুন। মায়েরা দাদারা, নরেন্দ্র মোদী কি 20 টাকা লিটার কেরোসিন তেল দিচ্ছে? না, নরেন্দ্র মোদীর আবার কোনো আঙুল মোড়ানো গেল না। চলে আসুন মমতা ব্যানার্জির। মায়েরা দাদারা, মমতা ব্যানার্জি কি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে? জোরে বলুন। আরেকটা আঙুল মমতা ব্যানার্জির মুড়িয়ে গেল। চলে আসুন নরেন্দ্র মোদীতে। মায়েরা দাদারা, নরেন্দ্র মোদী বলেছিল আচ্ছে দিন আসবে, ভালো দিন কি আপনার সংসারে এসেছে? জোরে বলুন। নরেন্দ্র মোদীর আঙুল মোড়ানো গেল না। এবার চলে আসুন মমতা ব্যানার্জিতে। মমতা ব্যানার্জি কি আপনার ছেলে মেয়েটাকে স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথী সাইকেল দিয়েছে? মায়েরা দাদারা জোরে বলুন হ্যাঁ। মমতা ব্যানার্জির আঙুল মুড়িয়ে গেল। তাহলে মমতা ব্যানার্জির 5টা আঙুল মুড়িয়ে গেল। নরেন্দ্র মোদী একটা প্রতিশ্রুতি রাখেননি, 5টা আঙুল খোলা। বাঁ হাতের 5টা আঙুল খোলা থাকলে এই হাত দিয়ে কি কাজ করতে হয় মায়েরা দাদারা আমি আর বলছি না, আপনারাই জানেন। আমি আপনাদের বলছি না, আপনারা নিজেরা বিবেচনা করুন। তাহলে আমি কেন বললাম এই কথা মায়েরা? কেন নিজেকে জিজ্ঞাসা করতে বললাম? পদ্ম ফুলে তো ভোটটা দিলে, পেলেনটা কি? করে টিপেছে। কত লোক আছে আমার বন্ধু ভাই, বিজেপিকে ভোট দিয়েছে, এবার খুব ভালো করেছিস, তুই তাকে ভোট দিয়েছিস। এই যে মোদী পাকিস্তানে বোম মেরে দিয়েছে, এই যে মোদী পাকিস্তানে বোম মেরেছে খুব ভালো, কিন্তু ভাই এই কথা তো বললি না। মোদী পাকিস্তানে বোম মেরেছে, সাথে সাথে তোর মায়ের রান্নাঘরেও একটা বোম মেরে দিয়েছে, এটা তো বললি না। বললো ভাই কি করে আমার মায়ের রান্নাঘরে বোম মেরেছে? কেন? তোর মা আগে 400 টাকায় গ্যাস কিনতো, এখন 1100 টাকায় গ্যাস কিনছে, রান্নাঘরে বোম মারেনি? বোম মারেনি। চুরি কাকে বলে জানেন মায়েরা না? চুরির হিসাব আমি যদি বলি আপনাদের 1.5 লাখ টাকা মোদী হাওয়া করে দিয়েছে 8 বছরে, আপনারা বিশ্বাস করবেন না? বলবেন 1.5 লক্ষ টাকা? আমি বলবো হ্যাঁ, এক্ষুনি প্রমাণ দিচ্ছি। আপনারা বুদ্ধিমান মানুষ, নিজেরা অঙ্ক করুন তো। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে কত টাকায় গ্যাস কিনতেন? 450 টাকা। আজকে কত দাম মায়েরা গ্যাসের? কত? 1100, তাই তো? আচ্ছা, কদিন আগে 1200 ছিল, 8 বছর ধরে বিক্রি করেছে। এবার আপনারা বিবেচনা করুন, আগে 450 কিনতেন, এখন 1200 কিনছেন। তাহলে মোদীজিকে একটা সিলিন্ডার পিছু কত টাকা করে বেশি দিচ্ছে? 1200 মানে 750 টাকা বেশি দিচ্ছে। একটা সিলিন্ডারে কত বেশি? 750 টাকা। আর আপনাদের যাদের মাসে একটা করে সিলিন্ডার লাগে বাড়িতে, তাদের তার মানে 1 বছরে কটা সিলিন্ডার লাগে? 12টা। 12 মাসে 1 বছর। 1 মাসে যদি 750 টাকা করে বেশি দেন মোদীজিকে, তাহলে 1 বছরে কত টাকা বেশি দিয়েছে? 12 গুণ 750, 9000 টাকা। 9000 টাকা হয় 1 বছরে। মোদীজি ক বছর ক্ষমতায় আছে? 8 বছর। যদি 1 বছরে 9000 টাকা করে দিয়ে থাকেন, তাহলে 8 বছরে কত টাকা দিয়েছেন? 8 9 72,000 টাকা। এবার 8 বছর আগে মোদীজি যখন ক্ষমতায় এসেছিল, এই 72,000 টাকাটা যদি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতেন, পোস্ট অফিস 8 বছর 3 মাসে টাকা ডবল করে দেয়। এই 72,000 টাকাটা আজকে 8 বছর পরে আপনার 1.5 লক্ষ টাকা হতো মায়েরা দাদারা। এই 1.5 লাখ টাকা মোদী হাওয়া করে দিয়েছে আপনার পকেট থেকে, শুধু গ্যাস সিলিন্ডার। এবার সরষের তেল, কেরোসিন তেল, সবকিছুর হিসাব করতে করতে তো পাগল হয়ে যাবে।
আরে এখানে ইয়ং দাদা ভাইরা আছেন, মোবাইলে রিচার্জ করেন কারা মাসে মাসে? একটু হাত তুলে বলবেন তো, মোবাইলে রিচার্জ করেন কারা? মায়ের মোবাইল নেই? হ্যাঁ, নেই বললে হবে, মিস কল করেন কাকে? আচ্ছা তো, আচ্ছা মোবাইলে রিচার্জ করেন। মোদিজির আরেকটা চুরি শুনে নিন। মোদিজি হচ্ছে মশার মতো, বলবে টুক করে হুলটা ফুটিয়ে রক্ততে পালিয়ে যাবে, আপনি খুঁজবেন কে রে বেটা কামড়ালি। কেন বলছি? আচ্ছা, এখানে মোবাইলের কতগুলো কোম্পানি আছে, ভোডাফোন আছে, এয়ারটেল আছে, জিও আছে। এই যে জিও কোম্পানিটা, এটা কাদের কোম্পানি জানেন? এটা হচ্ছে রিলায়েন্সের। রিলায়েন্সের মালিকের নাম কি? আম্বানি। এই আম্বানিকে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় শিল্পপতি বন্ধু। আচ্ছা, আগে আপনারা যারা 1 মাসের ফোনের রিচার্জ করতেন, তারা কি জানেন 1 মাসের ফোনের রিচার্জ আগে 30 দিনের দিত? জানেন তো? আমরা সবাই ছোটবেলা থেকে এটাই পড়েছি, 30 দিনে 1 মাস। আগে মোবাইলের রিচার্জ 30 দিনের দিত। একদিন আম্বানি মোদিজিকে বলল যে মোদিজি, আপনি তো চুরি করছেন গোটা দেশ জুড়ে, আমাদেরও তো একটু বেশি করে লুটতে হবে, কি করি বলুন তো? মোদিজি ওকে একটা বুদ্ধি দিয়েছিল, আপনাদের বলছি কি বুদ্ধি। আচ্ছা, যদি আগে 30 দিনে 1 মাসের রিচার্জ হতো, তাহলে 12 মাসে কটা রিচার্জ করতে হতো? 12টা, কারণ 30 দিনে মাস, তাই তো? মোদিজি বুদ্ধি দেওয়ার পর আম্বানি কি করলো জানেন? আম্বানি বললো, দেখুন আজ থেকে একটা নতুন সিস্টেম। কি? 1 মাসের রিচার্জ আর 30 দিনের হবে না, কি হবে? 28 দিন করে হবে। এখন দেখবেন 1 মাসের রিচার্জ 28 দিনের হয় কি হয় না? হয়তো। এবার আপনি বলবেন 28 দিনের হলো তো কি হলো? কি হলো? তাহলে 1 মাস আগে দিত 30 দিনের, এখন 1 মাস কত দিনের দিচ্ছে? 28 দিনের। তাহলে 1 মাসে কদিন কমলো? 2 দিন। তাহলে 1 মাসে যদি 2 দিন কমে, 12 মাসে কদিন কমলো? 12 দুগুণে 24 দিন। তার মধ্যে 31 মাস কটা আছে? 6টা। তাহলে একদিন করে 6টা বাড়লো, 24 আর 6 কত হলো? 30। একটা এক্সট্রা 30 দিন বেরোলো তো। এই 30 দিনের জন্য আপনার 1 বছরে 12টা রিচার্জের বদলে আপনাকে এখন 13তম রিচার্জ করতে হচ্ছে। এই যে এক্সট্রা 13তম রিচার্জ, এটা আম্বানি পকেটে যাচ্ছে, ওই টাকাটা আম্বানি ভুল পথে পাঠাচ্ছে মোদিকে, ওই মোদি পকেটের পয়সাটা কেটে এখানে স্টেজ করে এসে শুভেন্দু বলছে চোর চোর চোর। বুঝছেন? সব আপনার পকেট কেটে। 20 টাকার কেরোসিন তেল আজকে 120 টাকা। কে পকেট কাটছে? মোদিজি। কিন্তু আপনি আমি কি? আমাদের আর কি আছে? আমরা তো সব ভুলে যাই। আমরা সাধারণ মানুষ, আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল। 4 বছর 11 মাস মোদি লুটবে, তারপরে 5 বছরের মাথায় রাম মন্দির বানিয়ে দিয়ে বলবে এই এক মন্দির করছি, দাও ভোট দাও ভোট দাও ভোট দাও। একটা ছোট বাচ্চা হারিয়ে গেছে, এই বাচ্চাটা? আচ্ছা, এই বাচ্চাটা হারিয়ে এখানে চলে এসছে, এটা যার সন্তান একটু দেখে নিন, সে এখানে এসে একটু যোগাযোগ করবে। এটা কার? একটু হাত তুলবেন তো। ওই যে বাবু, তোমার মা, ওই যে তোমার মা এসে গেছে। ঠিক আছে দিদি, আপনারা পৌঁছে দেওয়া হচ্ছে। আপনি ওখানে চলে কি করে? এটা দ্রৌপদী পাঠা দারুণ। ওইখান থেকে এবার ঠিক আছে, সন্তান মায়ের কোলে ফেরত এসছে। কেন জানেন? কারণ এই সন্তানটা অন্তত শুভেন্দু অধিকারীর মতো নয়, তাই তার মায়ের কোলে ফেরত চলে গেছে। এখন এই যে পরিস্থিতি, আপনারা কি দেখবেন? মোদি রাম মন্দির করেছে, ভোট দিয়ে দিয়েছে। আমরা কি উদাহরণটা বলছিলেন? আপনারা জানেন না অনেকেই, রাম মন্দিরটা পুরো তৈরি হয়নি। একটা মন্দির, হিন্দুদের মন্দির, সেই মন্দিরের কতগুলো নিয়ম আছে। সেই মন্দিরের যে চূড়াটা হয়, সেই চূড়াটা ভগবানের মস্তক হয়, মাথা। আর সেই চূড়ার উপরে দেখবেন প্রত্যেকটা হিন্দু মন্দিরে একটা সিস্টেম আছে, মন্দিরের চূড়ার উপরে একটা পতাকা লাগানো থাকে, দেখেছেন? সেই যে পতাকাটা হয়, ওটা হচ্ছে ভগবানের মাথার চুল। তাই চূড়া ছাড়া, পতাকা ছাড়া কোনো মন্দির হয় না। কিন্তু মোদি কি করলো? মোদিকে জিজ্ঞাসা করলো ওরা যে স্যার আপনি কবে উদ্বোধন করবেন? ওরা বললো, মোদি বললো কতদিন লাগবে? ওরা বললো মোদিজি প্যান্ডেল মন্দিরটা তৈরি হতে এখনো 2 মাস লাগবে। মোদিজি বললো 2 মাস হলে তো লোকসভা ভোট পেরিয়ে যাবে, তখন আমি রামকে দেখিয়ে ভোট চাইবো কি করে? তো একটা কাজ করা, পুরো মন্দির তৈরি করার দরকার নেই, আগেই উদ্বোধন করে দেব। 22 তারিখে উদ্বোধন করে দিল। তার মানে কি মন্দির তৈরি হয়নি? মানে কি আপনার
বাড়ি তৈরি হয়নি কিন্তু আপনি গৃহপ্রবেশে লুচি আলুর দম খাই দিয়েছেন। বুঝলেন অঙ্ক? এবার বলুন তো, রাম কি এতে খুশি হয় না দুঃখ পায়? দুঃখ পায়। আর আমি যদি এখানে বলি, এই যে আমাদের মঞ্চে পেছনে যে বড় ব্যানারটা, এই যে মহিলাটার ছবি দেখতে পাচ্ছেন, যে মহিলাটার ছবির উপরে তৃণমূল কংগ্রেস দলটা চলে, 2021-এর বিধানসভা নির্বাচনে রামচন্দ্র মোদিজি যদি রামচন্দ্র আপনাকেই আশীর্বাদ করত, তাহলে 2021-এর বিধানসভা ভোটে এই হাওয়াই চপ্পল পরা মহিলাটা তৃতীয়বার জিততে পারতো না বাংলার মাটিতে। রামচন্দ্র এই মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছে, কারণ রাম জানে কাজ করলে এই মেয়েটাই করেছে। আপনি অকাজ করেছেন, আপনার নেতা নেত্রী অকাজ করিয়েছেন, মানুষের ঘুম উড়িয়েছে। বলুন তো, শান্তিতে থাকতে দিয়েছে 9টা বছর? মায়েরা দাদারা রোজ লাইনে দাঁড় করিয়েছে। মোদিজির একটা সুন্দর সিস্টেম আছে, রোজ সকালে ঘুম থেকে উঠে একদিন করে এক একটা কথা। প্রথমে একদিন এলো ঘুম থেকে উঠে, মেরে প্যারে ভাইও বহনো, কাল সে 500 और 1000 रुपया के नोट बंद। ব্যাস 500 আর 1000 বন্ধ করে দিল। আপনি আমি ছোটাছুটি শুরু করলাম। আমার মাকে দেখছি ভাতের ফ্যান জ্বালতে দিয়ে ব্যাংকে ছুটছে নোট আনতে, পাল্টে পাল্টে দৌড়ঝাঁপ। সবার মনে আছে কি পরিস্থিতি গেছিল 2016 সালে? অনেকে ভাবলো দুর্নীতি দূর হবে, দুর্নীতি দূর হবে ভেবে নোটবন্দিতে আপনারা লাইনে দাঁড়ালেন, তারপরে দেখলেন দুর্নীতির সবচেয়ে বড় রাজা শুভেন্দু বিজেপিতে চলে গেছে। হলো, আপনি শান্তিতে এসে বাড়িতে বসলেন, ভাবলেন এবার মোদিজি একটু শান্তিতে বসতে দেবে। আরেকদিন মোদিজি এলো, मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ पैन कार्ड लिंक करना पड़ेगा। আবার আপনি লাইনে লাগালেন, কি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করো। লাইনে দাঁড়ালেন, ছোটাছুটি করলেন, এই লিঙ্ক ওই লিঙ্ক, হাতির মাথা এই লিঙ্ক হলো। আবার মোদিজি একদিন সকালবেলা এসে বলল, मेरे प्यारे भाइयों बहनों, एनआरसी होगा। নিজের নিজের দাদুর বার্থ সার্টিফিকেট খুঁজে নিয়ে এসো, নাহলে বাংলাদেশ পাঠিয়ে দেবো। সবাই ছুট লাগালেন, কেউ পঞ্চায়েত অফিস, কেউ বিডিও অফিস, দাদুর বার্থ সার্টিফিকেট আছে কিনা। আমি ভয় পেয়ে আমার বাবাকে বললাম, বাবা মোদি বলছে এনআরসি করে আমাদেরকে বাংলাদেশ ভাগিয়ে দেবে, আমার দাদুর বার্থ সার্টিফিকেটটা দাও তো দেখি। আমার বাবা আমাকে বলে, বাস বেটা, তোর বাপেরই নেই, বাপের বাপের থাকবে কোথা দিয়ে? আমি বললাম তাহলে আমরা কি করবো, সবাই মিলে বাংলাদেশ যাবো? বাবা বললো জানি না। বাবা বললো আমার একটা স্কুল ছিল, ওইখানে চলে যেত, ছোটবেলায় পড়তাম ওই স্কুলটায়, দেখতো ওখানে গেলে আমার কোনো কাগজ টাগজ পাস কিনা স্কুলে। আমি গেলাম, বাবা যে জায়গাটা বলেছে ওই জায়গায় গিয়ে দেখি স্কুল নাই, শপিং মল। এই বাবাকে এসে বললাম, বাবা বাক্স প্যাকটা প্যাকিং করো, মোদি বাংলাদেশ পাঠাবো। আবার কদিন পর এসে শান্তিতে বসে আছি, আবার কদিন আগে বললো, मेरे प्यारे भाइयों बहनों, गैस के कनेक्शन के साथ आधार कार्ड लिंक करना पड़ेगा। এবার গ্যাসের কানেকশনের সাথে আধার লিঙ্ক। আবার আপনি ছুটলেন। আবার কদিন আগে এলো, এসে বললো, मेरे प्यारे भाइयों बहनों, वो जो 2000 का नोट चालू किया था ना, वो भी बंद। 2000 নোটটা বললো। এটা কি করছে মোদিজি? এটা করছে হচ্ছে কি, যে আমি মোদি, আমি প্লেনে করে ঘুরে বেড়াবো, আজ আমেরিকা, কাল রাশিয়া, তারপর চীন, তারপর জাপান, আর তোমরা বেটা সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরো, তোমরা মরো। আর আমি আজ এই দেশ, কাল ওই দেশ, আমার কি? আমি তো প্রধানমন্ত্রী, আমায় কি লাইনে দাঁড়াতে হবে? তোরা মর, তোরা জনতা আছিস, তোরা মরলি কি বাঁচলি আমার কি যায় আসে? বিজেপি নেতারা এই নিয়ে কোনো প্রতিবাদ করেছে কোনোদিন? কোনোদিন করেন। এই সমস্ত কিছুর বিরুদ্ধে যে আওয়াজ তুলছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতাকে চেপে ধরো, মমতার নেতাদের পুলিশ দিয়ে অ্যারেস্ট করাও। দিল্লি থেকে পুলিশ পাঠাচ্ছে, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, রোজ তৃণমূলের এই নেতা গ্রেপ্তার, তৃণমূলের ওই নেতা গ্রেপ্তার, তৃণমূলের ওই নেতা গ্রেপ্তার। আরে তৃণমূলের নেতাদের যে গ্রেপ্তার করছে, কোনো আজ অব্দি একটা কাণ্ড কিন্তু প্রমাণ করতে পারেনি মায়েরা দাদারা। এটা হচ্ছে বিজেপির বর্তমানে অবস্থা। আপনারা বলুন তো, এই পরিস্থিতির মধ্যে দেশ চলতে পারে? তাই আমরা বারবার বলছি, দেশে কার সরকার গঠন হবে এটা আপনাদের ভাবার দরকার নেই মায়েরা দাদারা। শুধু আপনাদের জিজ্ঞেস করছি, আপনাদের এটা কোন জেলা? কোচবিহার। লোকসভা আসন কি? জলপাইগুড়ি। আপনাদের এমপি কোন পার্টির? কোন পার্টির এমপি? বিজেপি। এখানকার সাংসদ বিজেপি তো? জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় এসছে মেখলিগঞ্জে,
মেখলিগঞ্জ থেকে তো লিড হয়েছিল না? মেখলিগঞ্জ থেকে 19-এ লিড হয়েছিল তো না? বিজেপি মেখলিগঞ্জে তৃণমূলের লিড ছিল। তারপরে মানে তোমার ভোটে বেড়েছে আমাদের ব্যবধান, পরেশদার ভোটে বাড়িয়েছেন ব্যবধান। মেখলিগঞ্জের বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন 2019-এ। আপনারা কি জানেন সাংসদ তহবিলের যে পয়সা, ওই পয়সার 1টা টাকা মেখলিগঞ্জে দেয়নি এমপি? 1 টাকা সাংসদ তহবিলে 1 টাকা, আমি 1 টাকা, 1 কোটি বলছি না, 1 টাকা 1 পয়সা মেখলিগঞ্জে দেয়নি। কেন? মেখলিগঞ্জের মানুষ কি, মেখলিগঞ্জের মানুষের কি মান সম্মান নেই? মেখলিগঞ্জের মানুষ যে ভোট দিয়েছিল আপনাদেরকে, কেন ভোট দিল, কেন দিলেন না? শুধু তাই নয়, আমি আপনাদের কাছে জানতে চাই, মায়েরা দাদারা বলুন, বিজেপির এমপি কে জিতিয়েছেন, কেন্দ্রের সরকারের থেকে কটা প্রকল্প আনতে পেরেছে? 1টা পারেনি। কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয় করতে পেরেছে না? কেন্দ্রীয় সরকারি হাসপাতাল আনতে পেরেছে না? মেখলিগঞ্জের জন্য নতুন কোন রেলের প্রকল্প করতে পেরেছে না? তাহলে বিজেপি তুমি দিলেটা কি? মেখলিগঞ্জের মানুষ তোমার থেকে পেলোটা কি? শুধু একটাই কথা বলে ভোট নেয়, মোদি পাকিস্তানে বোম মেরেছে আর মোদি রাম মন্দির করেছে। নিশীথ প্রামাণিক বলেছে নাকি 100টা মন্দির করবে কোচবিহারে, করুন, কিন্তু তার সাথে নিশীথ বাবু একটা কথা বলে দেবেন, ওই মন্দিরের বাইরে কি আমার যুবক ভাইরা বাতি হাতে নিয়ে বসবে ভিক্ষা করার জন্য? ওই মন্দিরগুলো দিয়ে কি হবে? ধর্মস্থান হবে, মানুষ পুজো দিতে যাবে। মায়েরা দাদারা আমরা পুজো দিই, আমার মা পুজো দেয়, আমার ঠাকুমা পুজো দিত। একদিন উপোস করে ঠাকুরের পুজো দেওয়া যায়। আপনি 7 দিন 1 মাস উপোস করে পুজো দিতে পারবেন? পারবেন না। পেটের জ্বালা বড় জ্বালা, খিদের টান পড়লে তখন মানুষ কিচ্ছু চেনে না, কিচ্ছু জানে না, ভক্তি ভালোবাসা সব জানলা দিয়ে পালিয়ে যায় যখন পেটে খিদের টান ওঠে। আর আপনার সেই পেটের যে ভাত, সেই যে চাল, সেই ফ্রি রেশনের চালের ব্যবস্থা কে করে দিচ্ছে? দিদি। আর নরেন্দ্র মোদী কি বলছে? মন্দির বানিয়ে দিয়েছি, ভাতটা খাও, খেয়ে ওখানে বাটি নিয়ে ভিক্ষা করতে বসো। এটা হচ্ছে রাজনীতি। আপনাদের বুঝতে হবে আপনারা কোন দিকে থাকবেন। আরে আমরা তো কোনোদিন বলি না, এই যে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করছেন দীঘায়, এই মন্দিরটা ছোট একটা মন্দির ছিল, বানিয়ে বিরাট বড় করছেন। পুরীর জগন্নাথ মন্দিরের যতটা হাইট, দীঘায় মমতা ব্যানার্জি যে জগন্নাথ মন্দির করছেন তার চাইতেও একটু লম্বা। কিন্তু মমতা ব্যানার্জি তো বলছেন আমি জগন্নাথ মন্দির করেছি, তাই এবার ভোট দাও। কেন বলুন তো? কারণ মমতা ব্যানার্জি জগন্নাথ দেবকে সত্যি সত্যি ভক্তি করেন, জগন্নাথ দেবকে কাজে লাগিয়ে ভোটের মেশিনে চাষ করতে চান না। যেরকম বিজেপির কাছে রামচন্দ্র হয়ে গেছে পোলিং এজেন্ট, ভোটের এজেন্ট। বিজেপি জানে এখন পদ্ম ফুল দেখলে লোকে পাত্তা দেয় না, পদ্ম ফুল দেখলে লোকে ভোট দেয় না, তাই কি করো? রামের মুখটা এগিয়ে দাও, যদি এটা থেকে ভোট দেয়। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, রাম মন্দিরের যেদিন উদ্বোধন হলো, টিভি তো সবাই দেখেছেন, আমিও দেখেছি। সত্যি কথা বলুন তো, সত্যি কথা বলবেন, একদম সত্যি কথা। রাম মন্দিরের উদ্বোধনের দিন টিভিতে কবার রামের মুখ দেখিয়েছে আর কবার মোদির মুখ দেখিয়েছে? আমি শিওর রামের চেয়ে বেশি মোদির মুখ দেখিয়েছে। ঠিক কিনা আপনারা বলুন? ঠিক তো? তাহলে যার মন্দির প্রতিষ্ঠা তার মুখ বাবা দেখাচ্ছ না, যে প্রতিষ্ঠা করছে তার মুখ দেখাচ্ছ। বাহ বাহ বাবা বাবা বাহ, অসাধারণ। আর নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করছে। নরেন্দ্র মোদীর চাইতে নরেন্দ্র মোদীকে প্রাণ প্রতিষ্ঠা করার অধিকার কে দিয়েছে মায়েরা দাদারা? প্রাণ প্রতিষ্ঠা কারা করে, পুজো কারা করে? যারা শাস্ত্রজ্ঞ, যারা পণ্ডিত, যারা পুরোহিত। নরেন্দ্র মোদী পণ্ডিত পুরোহিত নন। ভগবানের খাতায় প্রধানমন্ত্রী বলে কিছু হয় না, তার খাতায় সবাই মানুষ। তাহলে সেই নরেন্দ্র মোদী আজকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করছেন, নিজে পণ্ডিত পুরোহিত না হলো। এটা অনাচার, এটা ব্যভিচার, এটা রামের অসম্মান। আর এই রামের অসম্মান আপনারা যে করেছেন, 2024-এর লোকসভা নির্বাচনে রামচন্দ্র যদি রাবণ বধ করতে পারে, মোদীজি আপনি তো এই ছোট জিনিস, রাবণের চাইতে অনেক কম ক্ষমতা আপনার বড়ই রামচন্দ্রের হাতেই হবে। মিলিয়ে রাখবেন। আর আপনাদের একটা প্রতিশ্রুতি দিতে হবে, ভগবান দেখে দয়া করে ভোট দেবেন না। কি হয় জানেন? ধর্ম থেকে ভোট দিলে, এই যে আপনারা বসে আছেন, এখানে মায়েরা বসে আছেন, এখানে হিন্দু মাও আছেন, আমার মুসলিম মাও আছেন, এইদিকে হিন্দু দাদাও আছেন, মুসলিম দাদাও আছেন।
এবার আপনারা বলুন তো, মোদিজি এই যে ধর্মে ধর্মে ঝগড়া লাগায়, মোদিজির কি লাভ হয়, কেন হয়? আমি আপনাদের এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তো মঞ্চে দাঁড়িয়েছি, এখন আপনারা আমায় দেখছেন সবাই। ধরুন আমার এখন মনে হলো আমি মোদিজি হয়ে যাবো, মানে কি হবো? চুরি করবো। কি চুরি করবো? এই যে আমাদের দাদারা সামনে বসে আছে, এই টেবিলগুলো কত সুন্দর না? সুন্দর না টেবিলগুলো? ধরুন আমার ইচ্ছা হচ্ছে আমি না টেবিলগুলো তুলে নিয়ে কলকাতা পাঠাবো। আমার ধরুন ইচ্ছা হচ্ছে এই যে সুন্দর টেবিল, এইটার যে ভলিউমটা, মাইকটা, এটা বেচলে বেশ পাবো 500-700 টাকা কিলো দরে বেচলে। এটা টেবিলে তুলে নিয়ে পালাবো, কিন্তু আমি তো এখন পালাতে পারছি না। কেন পারছি না? কারণ আপনারা তো সবাই আমার দিকে তাকিয়ে আছেন। আমি এখন এগুলো তুলতে গেলে আপনার ধরে পড়বেন, এই দেবাংশু নিয়ে পালাচ্ছে ধর। তাই কি করব? আমি তখন মোদিজি হয়ে মাথায় একটা বুদ্ধি খাটালাম। কি বুদ্ধি? আমি এই বাঁ দিকে যে মায়েরা বসে আছেন, আমার 4টে ছেলেকে পাঠিয়ে দিলাম মায়েদের মাঝখানে। পাঠিয়ে দিয়ে কানে কানে আপনাদেরকে বলালাম, মায়েরা জানেন ডান দিকে বসে থাকা দাদারা আপনাদের নামে গালাগাল করছিল। আর ডান দিকে দাদাদের কাছে আরো আমার 5টা ছেলেদের পাঠিয়ে দিলাম। তারা গিয়ে আপনাদের ঘুরে ঘুরে বললো, জানেন দাদারা এই দিকে বসা মায়েরা আপনাদের কি গালাগাল করছিল। দাদারা খেপে যাবেন মায়েদের ওপর, মায়েরা খেপে যাবেন দাদাদের ওপর। দাদারা তাকাবেন মায়েদের দিকে, মায়েরা তাকাবেন দাদাদের দিকে। দুটো দাদা তেড়ে যাবেন মায়েদের দিকে, দুটো মা আবার জুতো খুলে তেড়ে যাবেন দাদাদের দিকে। যেই আপনি ওই দিকে আর আপনি তাকাচ্ছেন ওই দিকে, আমি আস্তে আস্তে টেবিল চেয়ার নিয়ে তারপরে ঝগড়া থামিয়ে যেই আপনারা স্টেজের দিকে তাকাবেন, দেখবেন দেবাংশুও নাই আর টেবিলের ওপর কোনো মালও নেই। এইভাবে মোদিজি দেশ চালায়। আপনাকে হিন্দু মুসলমানের ঝগড়ায় মাতিয়ে রাখবে। আপনি বলুন ওই দেখ বেটা মুসলমান, আর বলুন ওই দেখ বেটা হিন্দু। নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা বাড়াবে, বিষ ঢালবে। আপনারা যেই নিজেদের মধ্যে ব্যস্ত থাকবেন, মোদিজি দেখবেন 400 গ্যাস 1200 করে পালিয়ে গেছে, 20 কেরোসিন তেল 120 করে পালিয়ে গেছে। আর আপনার বরের রোজগার তো বাড়েনি, কিন্তু আপনার খরচ বেড়ে গেছে। আপনার বর আগে যা কামাতো আজও তাই কামায়, কিন্তু আপনার খরচ বেড়ে গেছে। দাদারা যা রোজগার করতেন একই রোজগার করেন, কিন্তু 400 গ্যাস 1200, 20 কেরোসিন 120। আপনারা যাবেন কোথায়? এইটা হচ্ছে বিজেপির রাজনীতি মায়েরা দাদারা। আমরা যদি বুঝতে না শিখি, আমরা যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে ওই মন্দিরে ভিক্ষার বাটি নিয়ে বসা ছাড়া উপায় থাকবে না। আমাদের আপনাদের কাছে করো জোরে অনুরোধ, দিল্লিতে কে সরকার গঠন করবে ভাবার দরকার নেই। শুধু আমাদের এটাই লক্ষ্য থাকুক, বাংলা থেকে যত বেশি সংখ্যক আসন হয় মমতা ব্যানার্জিকে দিয়ে আমরা দিল্লিতে পাঠাবো। দুটো সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা আবার বিজেপি সরকার করলো, আর দ্বিতীয় সম্ভাবনা কোনো বিরোধী সরকার তৈরি হলো। যদি বিরোধী সরকার তৈরি হয় তাহলে তো সোনায় সোহাগা। মমতা ব্যানার্জি সত্যিকারের ডবল ইঞ্জিন করবেন, রাজ্যেও দিদি দিল্লিতেও দিদি, 2 জায়গা থেকে সরকারি সুযোগ। আর যদি বাই চান্স ধরুন এটা নাও হলো, বিজেপি আবার সরকার করলো, তাহলে কি হবে? যখন তৃণমূলের 34টা সিট 2014-য়, তৃণমূল চিৎকার করতো, সেই চিৎকারের ভয় মোদিজি গ্যাসের দাম 1200 করতে পারেনি, 100 দিনের টাকা আটকাতে পারেনি, আবাস যোজনার টাকা আটকাতে পারেনি, কেরোসিন তেলের দাম বাড়াতে পারেনি। কিন্তু যেই তৃণমূল গত 2019-এ 34 থেকে কমে 22 হয়ে গেল, তৃণমূলের যখন এখান থেকে এমপি পার্থদা, রেণুকা সিংহ রায়, তার আগে বিজেপি পারেনি টাকার জিনিসের দাম বাড়াতে। কিন্তু যেই কোচবিহারে জিতে গেল বিজেপি, জলপাইগুড়িতে জিতে গেল বিজেপি, আলিপুরদুয়ারে জিতে গেল বিজেপি, রায়গঞ্জে জিতে গেল বিজেপি, তৃণমূল 34 থেকে কমে হয়ে গেল 22। নরেন্দ্র মোদী দেখলো লোকসভায় চিৎকার করার আর কেউ নেই, যত ইচ্ছা দাম বাড়া। তাই তৃণমূলের গলার জোরকে বাড়াতে হবে লোকসভায়। সরকারি দলে থেকে হলে তো সোনায় সোহাগা, আর যদি বিরোধী দলেও থেকে হয়, তৃণমূলের শক্তির কাছে নরেন্দ্র মোদী কোনোদিন গলা তুলতে পারেননি, ভবিষ্যতেও পারবে না। তাই আমাদের কাজ বাংলার মাটি থেকে যত বেশি সংখ্যক আসন দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানো। জেতাবেন তো মায়েরা না? দুহাত তুলে গলার জোরে বলুন, জেতাবেন তো? দুহাত তুলে, যারা হাত তুলছেন গলার আওয়াজ করছেন না, গলার আওয়াজ করছেন হাত তুলছেন না, জেতাবেন তো? মায়েরা কি জেতাবেন তো? আরে শীতকাল, চাদর থেকে হাত বার করুন একটু, জেতাবেন তো? আচ্ছা এবার স্লোগান হবে, চলুন সবাই উঠে দাঁড়িয়ে পড়ুন। এবার স্লোগান হোক, মমতা ব্যানার্জি। দুহাত তুলে গলার জোরে সবাই আবার চাই কিন্তু, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, জয় বাংলা।
জয় বাংলা, জয় 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 বাংলা, জয় 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 বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। তাহলে 24-এ জলপাইগুড়ি আর কোচবিহারে খেলা হবে তো? খেলা হবে তো মাইনা? খেলবেন তো? 21-এ ব্যাট করেছেন, এবার বল করে বিজেপি উইকেটটা ফেলতে হবে কিন্তু জলপাইগুড়িতে। জলপাইগুড়ি কোচবিহারে খেলবেন তো? খেলা হবে? দুয়ার তুলে বলার জন্য খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। জয় বাংলা। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।